ক্লাস 11 আজকের ক্লাসে ওয়েলকাম। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে তাপগতীয় প্রক্রিয়া, থার্মোডাইনামিক প্রসেস। আমাদের আজকে হবে এপিসোড 5। বেশ কিছু ক্লাসে আমরা থার্মোডাইনামিক আলোচনা করছি। তাহলে থার্মোডাইনামিক প্রসেস আমরা কাকে বলবো? থার্মোডাইনামিক সিস্টেমের যে ভ্যারিয়েবলস গুলো আছে, অর্থাৎ সিস্টেমকে ডেসক্রাইব করার জন্য যে প্রপার্টিগুলো আছে, সেই প্রপার্টিগুলোর কোনো একটাকে যদি পরিবর্তন করা হয় তাহলে সিস্টেমটা নিজেকে পরিবর্তন করে এবং এক সাম্যাবস্থা থেকে আরেকটা সাম্যাবস্থায় উপনীত হয়। অর্থাৎ প্রথমে যে সাম্যাবস্থা ছিল সেই সাম্যাবস্থা থেকে আরেকটা সাম্যাবস্থায় পৌঁছয়। একে আমরা বলবো থার্মোডাইনামিক প্রসেস। তাহলে সংজ্ঞাটা লিখছি। থার্মোডাইনামিক প্রসেস তাপগতীয় প্রক্রিয়া কোনো তাপগতীয় সিস্টেমের তাপগতীয় ধর্মগুলির যে কোনো একটির পরিবর্তন করলে, যে কোনো একটির পরিবর্তনের ফলে সিস্টেমটি এক সাম্যাবস্থা থেকে অপর সাম্যাবস্থায় উপনীত হয়। একে আমরা বলবো তাপগতীয় প্রক্রিয়া বা থার্মোডাইনামিক প্রসেস। কোন তাপগতীয় প্রক্রিয়া একটা পথের মাধ্যমে সম্পন্ন হয়, অর্থাৎ এক অবস্থা থেকে আরেক অবস্থায় যে পৌঁছচ্ছে, এক সাম্যাবস্থা থেকে আরেকটি সাম্যাবস্থায় যে পৌঁছচ্ছে, এর জন্য বিভিন্ন অবস্থার পরিবর্তনের মাধ্যমে পৌঁছচ্ছে। এই যে একটা পথের মাধ্যমে পৌঁছচ্ছে একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায়, একে আমরা বলছি প্রক্রিয়াটির পথ। তাহলে এটা হচ্ছে পথ বা ওয়ে, প্রক্রিয়াটির পথ। বেশ, থার্মোডাইনামিক প্রক্রিয়া কতগুলি প্রসেসের মাধ্যমে এক অবস্থা থেকে আরেক অবস্থায় পৌঁছায়। আমরা এখানে বেশ কিছু থার্মোডাইনামিক প্রসেস আলোচনা করব। প্রথম হচ্ছে আবর্ত প্রক্রিয়া। আবর্ত প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় কি হবে? আবর্ত প্রক্রিয়ায় প্রারম্ভিক অবস্থা আর অন্তিম অবস্থা একই হবে। তাহলে প্রারম্ভিক অবস্থা ও অন্তিম অবস্থা একই। সংজ্ঞা হিসেবে কি বলতে পারবো আমরা? যে যে প্রক্রিয়ায় কোনো তাপগতীয় সিস্টেম বেশ কিছু ধাপের মাধ্যমে, স্টেপের মাধ্যমে একটা প্রারম্ভিক অবস্থা থেকে শুরু করেছিল, আবার সেই প্রারম্ভিক অবস্থায় এসে পৌঁছলো, যেখান থেকে শুরু করেছিলাম সেখানে এসে পৌঁছলাম, তখন তাকে আমরা বলছি আবর্ত প্রক্রিয়া বা চক্রীয় প্রক্রিয়া বা সাইক্লিক প্রসেস। সাইক্লিক প্রসেস, ইংলিশ টার্মগুলো আমাদের জানা খুব দরকার, তার কারণ কম্পিটিটিভ এক্সাম। এবার তাহলে আমরা যেহেতু দেখতে পাচ্ছি যে প্রারম্ভিক অবস্থা আর অন্তিম অবস্থা একই, সেই জন্য চক্রীয় পরিবর্তনের ক্ষেত্রে অবস্থার অপেক্ষকগুলোর মান 0, অবস্থার অপেক্ষকের পরিবর্তনের মান 0, অর্থাৎ ডেল্টা টি, ডেল্টা ভি, ডেল্টা পি যে
অপেক্ষক ডেল্টা এইচ, ডেল্টা ইউ এগুলো জিরো। অবস্থার অপেক্ষকের পরিবর্তন জিরো, তার কারণ কি দেখতে পাচ্ছি আমরা এক্ষেত্রে প্রারম্ভিক অবস্থা আর অন্তিম অবস্থা একই, তার ফলে প্রারম্ভিক অবস্থা আর অন্তিম অবস্থার মান সমান, সেই জন্য অবস্থার অপেক্ষকগুলো জিরো। তাহলে এটা হলো আমার সাইক্লিক প্রসেস। একটা এক্সাম্পলের সাহায্যে আমরা বোঝার চেষ্টা করি। যেমন এই বরাবর আমি পি কে প্লট করলাম, এই বরাবর আমি ভি কে প্লট করলাম। এই অবস্থানটার নাম এ, একে আমি এক্সপ্লেন করছি P1 V1 T1 দিয়ে। এই অবস্থাটা বি, একে এক্সপ্লেন করছি P2 V2 T2 দিয়ে। এই অবস্থানটার নাম সি, একে আমরা এক্সপ্লেন করব P3 V1 V1 T2 এই দিয়ে। তাহলে এই পরিবর্তনটা প্রথমে এ থেকে বি তে এলো সিস্টেমটা, তারপরে বি থেকে সি তে এলো, তারপরে সি থেকে আবার এতে পৌঁছলো। তাহলে প্রথম পরিবর্তন এ বি, তারপরের পরিবর্তন বিসি, তারপরের পরিবর্তন সি এ। এইভাবে সিস্টেমটা আবার তার একই প্রারম্ভিক অবস্থায় পৌঁছলাম। যেমন 1 মোল জল, এটা 298 কেলভিন আর চাপ 1 অ্যাটমসফিয়ার নিয়েছিলাম। এটা আমি একে আমি এবার চাপ স্থির রাখলাম, উষ্ণতা বৃদ্ধি করলাম, উষ্ণতা বাড়ালাম। তাহলে কি হবে? তাহলে আরেকটা স্টেজে পৌঁছলাম, সেটাতে 1 মোল জল পেলাম, 398 কেলভিনে পৌঁছলাম। চাপ যেহেতু স্থির ছিল তাই 1 অ্যাটমসফিয়ারই থাকে। এখানে পৌঁছলাম। এবার আরেকটা ধাপে আমি পৌঁছচ্ছি, এখানে আমি চাপও স্থির, উষ্ণতাও স্থির। চাপ স্থির, উষ্ণতা স্থির। এখানে অবস্থার পরিবর্তন হবে। অবস্থার পরিবর্তন হলে এটাতে আমি পৌঁছবো 1 মোল বাষ্প, 398 কেলভিন। যেহেতু উষ্ণতা স্থির আছে তাই উষ্ণতা স্থির থাকলে 1 অ্যাটমসফিয়ার চাপ। এখান থেকে আবার আমি এখানে কিভাবে পৌঁছবো? চাপ আমি স্থির রেখেছি, টোটাল প্রসেসে চাপ স্থির, এক্ষেত্রে আবার উষ্ণতা হ্রাস করলাম। এই ধরনের প্রসেসকে বলা হচ্ছে আবর্ত বা সাইক্লিক বা চক্রীয় প্রক্রিয়া, যেখানে আমি যেখান থেকে শুরু করেছিলাম এইভাবে ঘুরে ঘুরে আমি আবার সেখানেই পৌঁছলাম। সমতাপীয় বা একই সাথে ইংলিশ টার্মগুলো আমরা শিখব। আইসোথার্মাল, সমচাপীয়, সমপ্রেশ বা আইসোবারিক, সম আয়তনিক বা আইসোকোরিক। তিনটে প্রসেস আমরা একবারে আলোচনা করছি মনে থাকার সুবিধার জন্য। এর আরেকটা নাম আছে, সেটা হচ্ছে সমষ্ণ, সমতাপীয় বা আইসোথার্মাল। এক্ষেত্রে আমি এটা সন্ধি করলে সমযুক্ত উষ্ণ, অর্থাৎ যে প্রক্রিয়ায় উষ্ণতা কনস্ট্যান্ট থাকবে। সংজ্ঞাটা লিখি, ছোট করে লিখে ফেলছি। যে প্রক্রিয়ার সিস্টেমের উষ্ণতা অপরিবর্তিত থাকে, উষ্ণতা অপরিবর্তিত থাকে। উষ্ণতা অপরিবর্তিত থাকে মানে সমগ্র প্রক্রিয়ায় টি একই থাকে। টি এর মান
এর মান ধ্রুবক থাকে সমগ্র প্রক্রিয়া, তাহলে এক্ষেত্রে আমরা সিস্টেমের ডিটি বা ডেল্টা টি ইকুয়াল টু 0। এই ধরনের একটা উদাহরণ, অবস্থার পরিবর্তনের ক্ষেত্রে উষ্ণতা অপরিবর্তিত থাকে। যেমন 1 অ্যাটমসফিয়ার চাপে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যদি কিছু পরিমাণ জল ফুটে জলের স্ফুটন হয়, তখন উষ্ণতা যতক্ষণ না অবধি স্ফুটন কমপ্লিট হচ্ছে, সমস্ত জল বাষ্পে পরিণত হচ্ছে, ততক্ষণ অবধি উষ্ণতা 100 ডিগ্রি সেলসিয়াসে কনস্ট্যান্ট থাকবে। তাহলে সেটা একটা সমষ্ট প্রক্রিয়ার উদাহরণ। এবার সমচাপীয় সমপ্রেশ বা আইসোবারিক। চাপ থেকে বোঝাই যাচ্ছে চাপীয় মানে সমচাপ, মানে এই প্রক্রিয়ায় পি কনস্ট্যান্ট পাবো আমরা, পি ধ্রুবক পাবো। পি ধ্রুবক অর্থাৎ ডিপি বা ডেল্টা পি ইকুয়াল টু 0। এইগুলোকে বলা হয় সমষ্ণ প্রক্রিয়ার শর্ত বা সমচাপীয় প্রক্রিয়ার শর্ত। কি বললে তখন আমাদেরকে কিন্তু এইটা বলতে হবে, এটা বললেও হবে যে সমগ্র প্রক্রিয়ার পি কনস্ট্যান্ট, এটা সমগ্র সমষ্ণ প্রক্রিয়ার শর্ত। এক্ষেত্রে তাহলে প্রেস ও চাপেরই একটা বাংলায় কথা। প্রেস মানেও চাপ, বার, এই বার মানে চাপ, চাপের একটা একক হচ্ছে বার। আমরা প্রথমে ক্লাস 10এও পড়েছি, এই ক্লাসে গ্যাসের অধ্যায়ে পড়েছি যে চাপকে আমরা বার, অ্যাটমসফিয়ার এইসব দিয়ে প্রকাশ করি। তাহলে 1 অ্যাটমসফিয়ার প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ, 1 পাস্কেল, 1 বার, এই সমস্ত হচ্ছে চাপের একক। তো আইসোবারিক মানে আইসোবার, আইসো মানে সেম, বার মানে চাপ। একই রকম সংজ্ঞাও হয়ে যাবে। যে প্রক্রিয়ার সিস্টেমের সমগ্র পরিবর্তনে চাপ অপরিবর্তিত থাকে, তখন তাকে আমরা বলবো সমচাপীয় বা সমপ্রেশ বা আইসোবারিক প্রসেস। আর সম আয়তনিক, এখানে তো বোঝাই যাচ্ছে যে আয়তন কনস্ট্যান্ট, তার মানে ভি এখানে কনস্ট্যান্ট আর ডেল্টা ভি বা ডি ভি ইকুয়াল টু 0। সম আয়তনিক প্রক্রিয়া। বম্ব ক্যালোরিমিটারে যদি কোনো পরিবর্তন করা হয় তখন সেটা হয়ে যায় সম আয়তনিক প্রক্রিয়া। আর গ্রাফের সাহায্যে আমরা যদি প্রকাশ করি, পিভি গ্রাফের সাহায্যে সমষ্ণ প্রক্রিয়াকে আমরা এইভাবে প্রকাশ করাবো। এই বরাবর ভি কে প্লট করলাম, এই বরাবর আমি পি কে প্লট করলাম, তাহলে গ্রাফটা হবে এই রকম। সমষ্ণ প্রক্রিয়ার গ্রাফ এই রকম হবে। এই ক্ষেত্রে সমচাপ, এই বরাবর আমি প্লট করেছি পি কে, এই বরাবর প্লট করেছি ভি কে। সমচাপ এই রকম রেখা পাবো আমি। আর সম আয়তনিকের ক্ষেত্রে এই বরাবর আমি প্লট করলাম পি, এই বরাবর ভি, আমার গ্রাফটা হয়ে যাবে এই রকম। ভি কনস্ট্যান্ট, এই রেখা বরাবর পি এর মান আমি বাড়াতে থাকি না কেন, ভি এর মান এই একটাই, সেজন্য এই বরাবর পেলাম রেখা। ভি এই বরাবর বাড়ছে কিন্তু পি এর মান এই একটাই, সেই কারণে আমি এই ধরনের গ্রাফ পেলাম। গ্রাফগুলো কিন্তু মনে রাখা খুব গুরুত্বপূর্ণ, এই প্রশ্ন এই পরীক্ষার এই প্রশ্নগুলো আসে। রুদ্ধ তাপীয় প্রক্রিয়া। কাকে বলবো? যে প্রক্রিয়ার কোনো পর্যায়েই সিস্টেম ও পরিবেশের মধ্যে তাপের কোনো আদান প্রদান হয় না। আদান প্রদান মানে তাপ ভেতরেও ঢুকতে পারে না, তাপ বাইরেও বেরোতে পারে না।
কোনো পর্যায়ে এই ঘটনাটা ঘটে না, তাকে আমরা বলছি রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এর নাম, আরেকটা নাম জানতে হবে আমাদেরকে, অ্যাডিয়াবেটিক প্রসেস। অ্যাডিয়াবেটিক প্রসেস তাহলে কাকে বলবো? যে প্রক্রিয়ায় কোনো পর্যায়ে সিস্টেম এবং পরিবেশের মধ্যে তাপের কোনো আদান প্রদান হয় না, তাকে বলা হচ্ছে রুদ্ধতাপীয় বা অ্যাডিয়াবেটিক প্রসেস। এই প্রক্রিয়ায় কিউ ইকুয়াল টু 0। কিউ ইকুয়াল টু 0। কিউ মানে কি? কিউ মানে হচ্ছে সিস্টেম কর্তৃক গৃহীত বা বর্জিত তাপ। কোনো গ্যাসের হঠাৎ সংকোচনকে আমরা রুদ্ধতাপীয় বিবেচনা করলাম। হঠাৎ যদি কোনো গ্যাসকে সংকুচিত বা প্রসারিত করা হয়, সেক্ষেত্রে সেই প্রক্রিয়াকে বলা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কোনো পর্যায়ে সিস্টেম এবং পরিবেশের মধ্যে তাপের কোনো আদান প্রদান হয় না, অর্থাৎ তাপ গ্রহণও করে না, তাপ বর্জনও করে না। কিন্তু প্রতি ক্ষেত্রেই এই রুদ্ধতাপীয় প্রতি ক্ষেত্রে কি হয়? উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস পায়, উষ্ণতার পরিবর্তন ঘটে। উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস অর্থাৎ উষ্ণতার পরিবর্তন কিন্তু হয়। তাহলে এই প্রক্রিয়ায় তাপের কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু উষ্ণতার পরিবর্তন হচ্ছে। একাধিক ধাপে সংঘটিত হওয়া কোনো প্রক্রিয়ার মোট গৃহীত ও বর্জিত তাপের পরিমাণ যদি শূন্য হয়, তাহলেও কিন্তু আমরা সেই প্রক্রিয়াকে রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলতে পারবো না। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কোনো তাপ গৃহীত বা বর্জিতই হবে না। কিন্তু বাস্তবে 100% রুদ্ধতাপীয় ওয়াল সম্ভবই নয়, বা রুদ্ধতাপীয় প্রক্রিয়া সম্ভবই নয়। কারণ এই ধরনের রুদ্ধতাপীয় প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আমাদের যে প্রয়োজন হবে একটা 100% বা 100% তাপ নিরোধী ওয়াল, ইনসুলেটেড ওয়াল বা রুদ্ধতাপীয় ওয়াল। যেহেতু বাস্তবে এই ধরনের কোনো ওয়াল সম্ভবই হয় না, সেই জন্য কোনো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় 100% রুদ্ধতাপীয় নয়। আর আমরা যেটা বললাম যে এই একাধিক ধাপে সম্পন্ন হওয়া বিক্রিয়ায় বা প্রক্রিয়ায় যদি কোনো একটা ধাপে Q1 পরিমাণ তাপ গৃহীত হয়, Q2 পরিমাণ তাপ বর্জিত হয়, আবার Q3 পরিমাণ গৃহীত হয়, এইভাবে বিভিন্ন রকম স্টেপে যা গ্রহণ আর বর্জন হলো তাদের সমষ্টি করলে যদি আমরা শূন্য পাই, এক্ষেত্রেও তাপের পরিবর্তন শূন্য হলো, কিন্তু আমরা এই প্রক্রিয়াটাকে রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলতে পারবো না। আজকের ক্লাস এই পর্যন্তই। আজকে আমরা থার্মোডাইনামিক প্রসেস নিয়ে আলোচনা করলাম, তাপগতীয় প্রক্রিয়া নিয়ে আলোচনা করলাম, যেমন হচ্ছে আবর্ত প্রক্রিয়া বা চক্রীয় প্রক্রিয়া, সাইক্লিক প্রসেস, আইসোবারিক প্রসেস, আইসোকোরিক প্রসেস, আইসোথার্মাল প্রসেস আর অ্যাডিয়াবেটিক প্রসেস। আরো দুটো প্রসেস আমাদের বাকি থেকে গেল, একটা রিভার্সিবল প্রসেস আর ইরিভার্সিবল প্রসেস। সেই নিয়ে আমরা পরের ক্লাসে আলোচনা করব। মন দিয়ে ভিডিও দেখতে থাকো আর সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো।